বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন যে ভাবি, বড় মেয়ের বিশেষ কোনো খুদ আছে কি? পাশের বাসার কাকির করা প্রশ্নের জবাবে দিতে গিয়ে আমার মা বাকশূন্য হয়ে গেল। তবুও আমতা আমতা করে বলল, না, বড় মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, কেরিয়ারে সম্পূর্ণ মনোযোগ দিতে চাচ্ছে। তখনই দ্বিতীয় তলার কাকি বলে উঠল, শাক দিয়ে কি মাছ ঢাকা যায় ভাবি? প্রশ্ন করা হয় কাকি। না হয় নতুন এসেছে এ পাড়ায়, তাই কিছু জানে না, তাই একটা কিছু বলে বুঝিয়ে দিচ্ছ, কিন্তু কতজনকে বোঝাবে? সবাই তো তার মতো না, জানে না ব্যাপারটা এমন নয়। পাশের বাড়ি কাকি বলল, মানে? ভাবি কি তবে মিথ্যে বলল? অন্য কোনো ব্যাপার আছে? সেটা কি? তুমি তো জানো না, কয়েক বছর আগের ঘটনা ওনাদের। তাকে থামিয়ে দিয়ে মা বলল, ভাবিরা, আপনারা আপনার ছোট মেয়ের বিয়েতে এসেছেন, দয়া করে আলোচনা সমালোচনা তাকেই নিয়ে করুন, আমার বড় মেয়েকে ছেড়ে দিন। তাছাড়া আমার বড় মেয়ে জেনে শুনে কিন্তু কোনো ভুল করেনি, তবুও দোষারোপটা দিন শেষে তাকেই করা হয়, কারণ সে মেয়ে, তাই মেয়ে হয়ে জন্মানো তার ভুল ছিল। কাকিরা চুপ করে গেল, হয়তোবা কিছুক্ষণ পর কিছু বলবে, কিন্তু শোনার ধৈর্য হলো না আমার, তাই চলে আসলাম। ঘরে বসেছিলাম, নীলাশা হুট করে এসে আমার হাতে কয়েকটা চকলেট ধরিয়ে দিয়ে বলল, নাও আপা, খাও। কি ব্যাপার, আজ আমাকে নিচ থেকে চকলেট দিচ্ছিস? ঘটনা কি? তেমন কিছু না, আজ আমার কাছে প্রচুর চকলেট আছে, তাই সবাইকে দিচ্ছি। তোকে, মেজো আপাকে বেশি দিয়েছি। কেন জানো? কেন? মেজো আপা তো কাল চলে যাবে, আর আমার জিনিসে ভাগ বসাবে না, তাই বেশি করে দিলাম। বা ছোটি, খুকি বেশ বড় হয়ে গেছিস দেখি, তাই এত চকলেট কোথায় পেলি? কোথায় আবার ভাইয়া দিয়েছে? কোন ভাইয়া? ও, তোকে তো বলাই হয়নি, মামার বড় ছেলে এসেছে, যে ভাইয়াটা বিদেশে থাকতো, আমি ছোট থাকতে যে চলে গিয়েছিল। আমি চমকে উঠলাম, শান্ত কণ্ঠে বললাম, মেঘরাজ ভাইয়া? হ্যাঁ, মেঘ ভাইয়া। জানো ভাইয়া, আপু, ভাইয়াটা না খুব কিউট, আমার খুব পছন্দ হয়েছে, আমাকে কত কিছু দিল, খুব ভালো ভাইয়াটা। ও, তা মেঘরাজ ভাইয়া আসবে? আগে কেউ বলেনি তো? কিভাবে বলবে, কেউ তো জানতোই না, হুট করে এসে সবাইকে চমকে দিল। ও আচ্ছা, আমি যাই, সন্ধ্যায় গায়ে হলুদ, তাই বিকেলে থাকতে সাজতে হবে। আচ্ছা, যাও। নীলাশা চলে গেল, আমি বসে রইলাম। বাড়িটার লাল নীল আলোতে ঝলমল করেছে, সবাই খুব খুশি, শুধু আমার খুশিটা হারিয়ে গেছে। যেদিকে যাই সেদিকে শুধু একটাই প্রশ্ন, বড় মেয়ের আগে ছোট মেজো মেয়ের বিয়ে হচ্ছে কেন? চোখগুলো কেমন ঝাপসা হয়ে আসলো, স্মৃতির পাতায় ভেসে উঠলো। মা এসে আমার পাশে বসলো। শোন নুন, আমি তোকে একটা কথা বলি, তুই রাগ করিস না। আমি রাগ করবো কেন? বলো, কি বলতে চাও? তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমাদের এছাড়া কোনো উপায় নেই। এত হেয়ালি না করে বলবে কি হয়েছে? আমরা নীলিমার বিয়ে ঠিক করেছি, আমরা জানি আমরা ভুল করেছি। তোর আগে ওর বিয়েটা কথা ভাবাটাও পাপ, কিন্তু কি করবে বল, আমরা তো তোর জন্য কম চেষ্টা করিনি। তোকে যে পাত্র দেখতে আসে সেই তোকে রিজেক্ট করে চলে যায়, এখানে আমাদের কি করণীয়? তোর বিয়ের আশায় বসে থাকলে দেখা যাবে নীলিমার বয়স পার হয়ে যাবে, তাই আমরা নীলিমার বিয়ে ঠিক করেছি। এটা তো খুব ভালো কথা, নীলিমা আমার বোন, ওর বিয়ে হবে, একটা সংসার হবে, এটা তো বেশ ভালো কথা, এখানে ভুলের কি আছে? আসলে যাই হয়ে যাক, তুই বড়, তোর আগে মেজর বিয়ে হচ্ছে, এতে পাড়া প্রতিবেশী নানান ধরনের কথা বলবে, তুই দয়া করে একটু মানিয়ে নিস। এভাবে বলছো কেন? আমি জানি কি কি হতে পারে, তুমি এত সব চিন্তা না করে নীলিমার বিয়ের প্রস্তুতি নাও। বাবা পিছন থেকে এসে বলল, সেটা তুমি না হয় বললে নেওয়া হবে, তোমার জন্য আমার অন্য মেয়েদের জীবন নষ্ট করা হবে না। মা বলল, আমি কথা বলছি তো, তুমি নিজের কাজ করো। হ্যাঁ, দেখছি, মেয়ের সামনে কিভাবে কথা বলছো, এত আকুতি ভরা কণ্ঠে বলার মতো কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। ও কলঙ্কিত, তাই ওকে কেউ বিয়ে করতে চায় না, তাই আমরা ওর কথা বাদ দিয়ে মেজো মেয়ের বিয়ে ঠিক করেছি। দুদিন পর ছোট মেয়ের বিয়ে দিব। পুরনো কথা ভাবতে ভাবতে চোখ জোড়া ভিজে উঠল। গায়ে হলুদের আয়োজন শুরু হয়েছে, ছেলের বাড়ির লোকজন এসেছে, নীলাশা মুনতাহাকে ডাকতে এলো, এই বড় আপা নিচে চলো, মেজো আপাকে সবাই হলুদ দিচ্ছে, চলো, দেখবে না? নীলাশা কথা বলতে বলতে ঘরে ঢুকলো, ঢুকে দেখে মুনতাহা এখনো তৈরি হয়নি। এ কি আপা, তুমি তো তৈরি হও না, যাবে না নিচে? ভালো লাগছে না বুনু, আমি পরে যাব, তুমি গিয়ে মজা করো, আমার ফোন নিয়ে যাও, ছবি তুলো বন্ধুদের সাথে। সে তুলবো, তুমি চলো না আপু, তুমি না গেলে কেমন দেখায়, আমি তো আমাদের তিন বোনের ছবি তুলতে পারবো না। আমি বললাম, তো আমি পরে আসছি। এর মাঝে মা আসলো। পরে মানে কখন? গায়ে হলুদ শেষে যাবি তুই? তোমরা যাও, আমার ভালো লাগছে না।
মা বলল ভালো লাগছে না বললেই হবে? তোকে না দেখে সবাই নানান কথা বলছে, এসব কথার জবাব দিতে পারবো না আমি। চুপচাপ তৈরি হয়ে নিচে আয়। মা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। নীলাশা হুট করে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি হলো বুনু, কাঁদছো কেন? এমনি। তুমি তৈরি হও, আমরা একসাথে যাব। আমি কিছু বললাম না। নীলাশা অষ্টম শ্রেণীতে পড়ে, অতটা অবুঝ নয় যে ঘরের মধ্যে ঘটমান ঘটনা বুঝবে না। নীলাশা মুনতাহার হাত ধরে নিচে নামলো। সবাই নীলিমাকে হলুদ দেওয়া শুরু করে দিয়েছে। মুনতাহা নীলাশাকে বলল, যাও গিয়ে মেজো আপার সাথে ছবি তোলো, আমি এদিকটায় বসছি। নীলাশা সম্মতি জানিয়ে চলে গেল। মুনতাহা গিয়ে একপাশে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর নীলাশা পুনরায় মুনতাহার কাছে আসলো। মেজো আপা তোমায় ডাকছে, চলো। নীলিমা আমায় ডাকছে কেন সেটা তো জানি না, চলো। মুনতাহা উঠে নীলিমার কাছে আসলো। মুনতাহা বলল, কিছু বলবি নীলিমা? হ্যাঁ। তুমি দূরে বসে আছো কেন? চলো আমরা একসাথে তিন বোনে ছবি তুলি। নীলাশা বলল, হ্যাঁ, আমাদের একসাথে তো ছবি তোলা হলো না কেন? নীলিমা বলল, চল এবার তুলি। নীলাশা বেশ কিছু ছবি তুলল। মুনতাহা বলল, আর না, শখানেক তুলে ফেলেছিস, আমি এখন যাচ্ছি। নীলাশা বলল, আপু আর দুটো প্লিজ। একটাও না, তোর বন্ধুরা ওদিকটা অপেক্ষা করছে, ওদের সাথে তুল। মুনতাহা আর কোনো কথা না বলার সুযোগ দিয়ে চলে আসলো। তাড়াহুড়ো করে চলে আসতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে গেল। পুরুষ কণ্ঠে কেউ বলল, চোখ কপালে নিয়ে হাঁটেন। মুনতাহা তার দিকে তাকাতে তাকাতে বলল, সরি, ভুল। মুনতাহা থেমে গেল। সামনে থাকা পুরুষ লোকটি চুপ করে গেল। পুরুষ লোকটি মেঘরাজ। না, এত বছর পর মুনতাহার তাকে চিনতে ভুল হয়নি। কিছু সময় তারা একে অপরের দিকে তাকালো। মুনতাহা নিজেকে সামনে নিয়ে বলল, সরি, ভুল হয়ে গেছে ভাইয়া। মেঘরাজ বলল, কেমন আছো মুনতাহা? মুনতাহা বলল, হ্যাঁ ভালো আছি, তুমি? মেঘরাজ বলল, আমিও ভালো আছি। তোমার বর আসেনি? মুনতাহা চমকে উঠল, বেশ অনেকটা চমকালো। মুনতাহা এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে উপরে চলে গেল। মেঘরাজ হতভম্ব হয়ে গেল, যা ছুটে পালানোর মতো কি বললাম। এদের পর্ব মিটে গেল, যে যার মতো ঘুমাতে চলে গেল। সকাল থেকে বালে হুলস্থুল বেড়ে গেছে, বিয়ের তোড়জোড় চলছে। সবাই টুকটাক কাজ করছে। মুনতাহা মায়ের পাশে বসে হাতে হাতে টুকটাক কাজ করে দিচ্ছিল। কিছুটা দূরে দুই প্রতিবেশী বলা বলি করছিল, বড় মেয়েটার লজ্জাবোধ নেই, নিজের আগে ছোটটার বিয়ে হচ্ছে, তাও দেখো কেমন মুখ দেখিয়ে চলছে। লজ্জা থাকলে কি এত বছর পার করতে পারতো? তাহলে তো সেই রাতেই মৃত্যুবরণ করে নিত। এসব মেয়েদের লজ্জা থাকে না। মেয়েটার কপাল খারাপ, নয়তো কি সুন্দর মেয়েটা শেষে কিনা কলঙ্কিত হতো। বাবা মায়ের আক্কেল নেই, মেয়েটাকে বিয়েতে রাখার কি প্রয়োজন ছিল? ছেলের বাড়ির লোকজন যদি জানে বড় বোন অবিবাহিত, তার উপর বিয়ে না হওয়ার কারণ জানলে তো অবাক। ছেলেপক্ষ মেজোকে গ্রহণ করবে কিনা দেখো। আমিও এই বিষয়টা নিয়ে ভেবেছি, তাদের উচিত ছিল বড় মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া। দুজন কুটকাটাচ্ছিলি করছিল, পাশ থেকে মেঘরাজের কানে কিছু কথা গেল। মেঘরাজ নীলাশাকে এদিকটায় আস্তে দেখে ডাক দিল, নীলাশা শোন। হ্যাঁ ভাইয়া বলেন। আমার সাথে ওই দিকটায় চলো, একটু জরুরি কথা আছে। আচ্ছা চলুন। নীলাশা মেঘের সাথে ওদিকটা চলল। হ্যাঁ ভাইয়া বলুন, কিসের জন্য ডাকলেন? আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো, তোমার বড় আপার বিয়ে হয়নি? নীলাশা কিছুটা চমকালো, নিজেকে সামনে বলল, কেন, আপনি জানেন না ভাইয়া? না, আমি তো ভেবেছি তাহার বিয়ে হয়ে গেছে, অনেক আগে হয়ে গেছে, কিন্তু ওখানে শুনলাম। নীলাশা মেঘরাজকে থামিয়ে বলল, বুঝতে পারলে হয়তো কারো পরনিন্দা পরচর্চা মেঘের কাছে গিয়েছে। না ভাইয়া, বড় আপার বিয়ে হয়নি। বড় আপা একটা অফিসে চাকরি করে। তুমি কিছু মনে না করলে আমি আরও একটা প্রশ্ন করব। হ্যাঁ ভাইয়া বলুন। আমি তো জানতাম এদিকে সবাই বড়দের বিয়ে না দিয়ে ছোটদের কথা ভাবে না, মানে লোকজন নানা ধরনের কথা বলে, তাই ভেবেছি মুনতাহার বিয়ে হয়ে গেছে, কিন্তু ফুপি ওর বিয়ে না দিয়ে নীলিমার বিয়ে কেন দিচ্ছে? আসলে ভাইয়া আমি এই ব্যাপারে তেমন কিছু জানি না। নীলাশা এড়িয়ে গেল, খুব শান্ত গলায় বলল, আমি আসি ভাইয়া। নীলাশা মেঘের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না, চলে গেল। মেঘ সেখানে দাঁড়িয়ে রইল। তার কানে শুধু বাজছে, আমি আপনাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। দয়া করে আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবেন না প্লিজ। নীলিমাকে কোণে সাজানো হলো। যথাসময়ে বরযাত্রী চলে এলো। সবকিছু খুব ভালোভাবে মিটে গেল। নীলিমার বিয়েটা হয়ে গেল। প্রতিবেশী কয়েকজন মুখ দেখে মনে হলো তারা আশা করেছিল এখানেও ঝামেলা হবে। কেউ হয়তো ঝামেলা চাইছিল বিধায় ছেলের বাবাকে মুনতাহার ঘটনা বলে দিয়েছিল, কিন্তু বিশেষ লাভ হলো না, কারণ ছেলেপক্ষ সবকিছু আগেই জানানো হয়েছিল। মূলত মুনতাহারের বাবা চায়নি বিয়ের দিন কোনো সমস্যা হোক, যা ঘটে তা রটে নেই, এটা তার ধারণা। সেই ধারণা থেকে নিজের থেকে সব বলা। কোনে বিদায়ের সময় নীলিমা খুব কান্না করেছিল। আশেপাশে সবাই ছিল, শুধু ছিল না মুনতাহা। নীলিমা
হয়তো কয়েকবার তাকে খোঁজে, বেশ কয়েকবার চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে নিয়েছিল। মুনতাহা ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে, নীলিমাকে বিদায় দিয়ে যাবে না। মুনতাহা শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালো। সামনে মেঘরাজ দাঁড়িয়ে আছে। মুনতাহা স্বাভাবিক কণ্ঠে বলল, এত লোকজনের মধ্যে ভালো লাগছে না। ও, ভালো আছো মুনতাহা? হঠাৎ এ কথা কেন? ভালো না থাকার কোনো কারণ নেই। আমি তো ভালো না থাকার বেশ কিছু কারণ দেখছি। ভাইয়া এসব কথা বাদ দিন। আচ্ছা দিলাম, তা তোমার প্রেমিক তোমায় ছেড়ে দিয়েছিল কেন? মুনতাহা চুপ করে রইল। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। কি হলো বললে না তো? সম্পর্কে আপনি আমার মামাতো ভাই, আশা করব এমন কোনো প্রশ্ন করবেন না যাতে নিজের সীমা লঙ্ঘন হয়। মুনতাহা চলে যাচ্ছিল, পিছন থেকে মেঘরাজ তার হাত ধরে নিল। আমি আমার সীমা খুব ভালোভাবে জানি, তা তোমার শেখানোর প্রয়োজন নেই। এতটুকু বলো শুধু, কি হয়েছিল তোমার সাথে যার জন্য তোমার প্রেমিক ছেড়ে দিল? ফুপি তোমার আগে নীলিমার বিয়ে দিল, কি হয়েছিল এবং কবে? এসব বলতে আমি আগ্রহী নই, কিন্তু আমি শুনতে আগ্রহী। ভাইয়া দেখুন, বাড়িতে অনেক লোকজন আছে, তারা আমাদের একসাথে দেখলে খারাপ ভাবে। তো তোমাকে ভালোভাবে এরকম কেউ তো আমি বিয়ে বাড়িতে উপস্থিত দেখলাম না। আপনি ঠিক বলেছেন, আমাকে এখানে কেউ ভালো ভাবে না, তবে আপনাকে তো ভাবে। শুধু শুধু নিজেকে খারাপ ভাবাবেন কেন? আমি বুঝলাম না, খারাপ ভাববে কেন? আমরা না ভাই বোন? আপন তো না, কাজিন। আর কাজিনদের নিয়ে সব কিছু ভাবা যায়, লোকজন খারাপ ভাবে। কাজিনদের মধ্যে সব কিছু হয়, প্রেম বিয়ে সব। মানে আবার কি? তুমি যা বললাম তাই বললাম। তবে এত বছর পর তোমার উন্নতি হয়েছে দেখে ভালো লাগলো। মুনতাহা না বুঝে তাকিয়ে রইল। মেঘ বলল, আগে তো ভাই বোন ভাবতে, মানে আপন। কাজিন আর আপন মায়ের ভাই বোন একই ছিল, তবে এখন ভাবনায় পরিবর্তন হচ্ছে দেখে ভালো লাগলো। মুনতাহা চমকালো। হঠাৎ মনে পড়লো, একদিন মেঘরাজ বলেছিল কাজিনদের মধ্যে সব হয়, কাজিনদের নিয়ে সব ভাবা যায়। একদিন দেখবে তুমিও এটাই বলবে। কি হলো, কি ভাবছো? আমার কথা মিলে গেছে সেটা ভাবছো? মেঘরাজের কথায় ভাবনা থেকে বের হলো এলো। মুনতাহা বলল, আপনি আমাদের বাড়ির আত্মীয়, আত্মীয়র মতো ব্যবহার করুন, হাত ছাড়ুন। এটা বিদেশ নয় যে যা খুশি চাইলে যে কারো হাত ধরা যায়। মেঘরাজ হাসলো। মুনতাহা মেঘরাজের হাসি দেখে ঘাবড়ে গেল। মেঘরাজ বলল, তোর কি ধারণা আমি পুরনো কথা মনে রেখেছি? বিদেশ থেকে এসে তোকে অবিবাহিত দেখে পুরনো প্রেম জেগে ওঠে? তাহলে তুই ভুল ভাবছিস। আমি সেকেন্ড হ্যান্ড জিনিস জীবনে গ্রহণ করিনি। তুই তো প্রেমিকের ধোঁকা খেয়ে শেষ হওয়া প্রেমিকা, যার জীবন আগে কেউ ছিল। আর শোন, আমি তোকে কাজিন ছাড়া কিছু ভাবি না। আমি না থাকাকালীন একটা ঘটনা ঘটে গেছে, জানি না বলেই জিজ্ঞাসা করছি এইটুকু। মেঘরাজ চলে গেল, পিছন ফিরে একবারও তাকালো না। মুনতাহা ছাদে বসে পড়লো। মুনতাহা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সেকেন্ড হ্যান্ড? মুনতাহার কান্না করে দিল। বিয়ে বাড়ির ব্যস্ত পরিবেশ, তার কান্না কারো চোখে পড়ল না। মুনতাহার বাবা মেয়েকে বিদায় দিয়ে সেই যে ঘরে এসে বসেছে, আর বের হয়নি। মুনতাহার মা ঘরে এসে তাকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, তুমি কিছু নিয়ে চিন্তিত নীলিমা চলে যাওয়ার কষ্টে? বাবা বললেন, তা একটু হচ্ছে, তবে বেশি কষ্ট হচ্ছে মুনের জন্য। মুনের জন্য কষ্ট হচ্ছে? হ্যাঁ। মেয়েটার সাথে বড় অবিচার হয়ে গেল। কারণে অকারণে আমি তাকে কম কথা শোনাইনি। কি করব বলো? পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমি আর নিজের মাথা ঠিক রাখতে পারি না। আমি খুব খারাপ বাবা, তাই না? নিজের বড় মেয়ের কথা না ভেবে মেজো মেয়ের কথা ভাবলাম, হয়তো পরে ছোটর কথা ভাববো। না, তুমি খারাপ বাবা নাও। আমি জানি তুমি কেন মুনকে এভাবে কথা শোনাও। মুনও বোঝে। না বুঝলে হয়তো আমি তোমাকে খারাপ বাবাই বলতাম, কিন্তু বলা হবে না। কারণ তোমাকে যখনই খারাপ ভাবতে যাব, ঠিক তখনই আমার মনে পড়ে যায় সেদিনের সেই ঘটনা। মা হয়ে আমি যতটা না মেয়ের পাশে ছিলাম, তার চেয়ে তুমি বেশি ছিলে। তাই তোমাকে বাবা হিসেবে খারাপ বলাটা সাজে না। তোমার মতো মন কি বোঝে নাকি আমার বিরক্তি রাগের মাথায় বলা কথাগুলো শুনে? মুন আমাদের বিচক্ষণ মেয়ে, তো তাই নিয়ে তুমি ভেবো না। ও ঠিক তোমার পরিস্থিতি বোঝে। বুঝলে ভালো, নয়তো সারা জীবন আমি তার চোখে খারাপ বাবাই হয়ে থাকবো। এসব বাদ দাও। বাদ দিয়ে কি সব কথা বাদ দেওয়া যায়? বাবা চোখের কোণে আসা জলটা মুছে নিলেন। বাবা দীর্ঘশ্বাস ছাড়লেন। শিরিন বেগম বাসার ঘরে ছিলেন। কলিং বেলের শব্দ পেয়ে গিয়ে দরজা খুলে দিলেন। সামনে তার মেয়ে ঝুমঝুম দাঁড়ানো। শিরিন বেগম ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11টা বাজে। তিনি বেশ শান্ত গলায় বললেন, এত রাত কোথায় ছিলে? ঝুমঝুম বলল, বন্ধুর বাড়িতে ছিলাম। বন্ধুর বাড়ি থেকে কেউ এত রাতে বাসায় ফিরে? সময় সম্পর্কে জ্ঞান নেই তোমার? কতটা সময় বাইরে থাকা উচিত, কতটা সময় নয়, সেটা জানো না তুমি? সবে তো রাত 11টা বাজে, তাতে সমস্যা কি? সমস্যা কি মানে?
তুমি এত রাত অবধি বাইরে থাকবে? রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না, যদি তোমার সাথে কিছু হয়ে যেত? তোমার জন্য আমাদের মান সম্মান নষ্ট করতে পারবো না। আসল কথা বলো, আসল সমস্যা মান সম্মান। আমার বিপদ হওয়া তোমাদের আসলে সমস্যা নয়, তাই না? সে তুমি যাই মনে করো, আমার বাড়িতে থাকতে হলে তোমাকে অবশ্যই সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। তা হঠাৎ এত সচেতন হলে কিসের জন্য? কই আগে তো কখনো সচেতন চোখ পড়েনি, আজ হঠাৎ মেয়েকে নিয়ে এত ভয়? তুই তো জানিস না নিচতলায় যারা থাকে, মানে ওই মুনতাহারা, আজ মুনতাহার মেজো বোনের বিয়ে ছিল তো। তো জানিস মুনতাহার বড় হওয়া সত্ত্বেও ওর বিয়ে দেয়নি কেন? আগে ছোট মেয়ের বিয়ে কেন দিল জানি। তুই জানিস কিভাবে? আমি তো আজ জানলাম। যেভাবে তুমি জানো, তোমাকে এক কাকিমা বললো তুমি আবার আরেকজনকে বলবে, এভাবে পুরো বিল্ডিং এমনি ছড়িয়ে গেছে। তো ভয় পাচ্ছ কেন? আমার সাথে এমন না হয়। হ্যাঁ, তুমি বড় হয়েছো, তাই এখন থেকে তোমাকে সেভাবে চলাফেরা করতে হবে। যা যার আগেই সব শেষ হয়ে গেছে তাকে নিয়ে মিছিয়ে ভয় পাচ্ছ তুমি, মানে? তুই কি বলতে চাচ্ছিস? কিছু না, তোমার সাথে ফালতু কথা বলার সময় আমার নেই। গেলাম আমি। রুমঝুম তার মাকে এড়িয়ে চলে গেল। মনের আর অফিস থেকে বের হতে বেশ রাত হয়ে গেছিল, কাজের চাপ ছিল বেশ। মনের বিয়ে উপলক্ষে বন্ধ নিতে গিয়ে বেশ কাজ জমেছে। সব কাজ শেষ করে বের হতে গিয়ে দেখে রাত 10টা প্রায়। অর্ধেক পথ গাড়িতে আসার পর হঠাৎ গাড়ি থেমে গেল। মন বলল, কি হলো মামা, গাড়ি থামালে কেন? চালক বলল, জানি না মা, চলতে পথে হঠাৎ থেমে গেছে, এখন স্টার্ট নিচ্ছে না, মনে হয় নষ্ট হয়েছে। আমি দুঃখিত, তুমি প্লিজ অন্য কোনো গাড়ি দেখো। এখন এই গলির মাথায় গাড়ি কোথায় পাবো? আমিও বা কি করব? আচ্ছা সমস্যা নেই, দেখছি আমি। মন নেমে যায়। গলি থেকে হাঁটা শুরু করে কিছুটা সামনে দুটো ছেলেকে বসে সিগারেট খেতে দেখলো। ছেলে দুটোকে দেখে কিছুটা ঘাবড়ে গেল মিন, তবে থেমে থাকলো না। সে তার মতো হেঁটেই চলছে। ছেলে দুটো একবার তার দিকে তাকালো, পরক্ষণ চোখ ফিরিয়ে নিল। যতই হোক, একা একটা মেয়ে, মন কিছুটা ভয় পেয়েছে, তবু হেঁটে যাচ্ছে। তবে ছেলেগুলো কোনো রকম খারাপ কিছু করেনি। মন সেটা তাদের ছাড়িয়ে কিছুটা সামনে যাওয়ার পর উপলব্ধি করলো। তবুও তার মনে ভয় বাসা বেঁধেছে। হয়তো মেয়ে বলে জন্ম নিয়েছে বলেই এত ভয়। নারীর হৃদয় যেমন নরম তেমনই ভীতু, কথায় বলে। তাই মন তার ভয়টাকে স্বাভাবিকভাবে নিয়ে গন্তব্যে এগিয়ে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে একবার দেখে নিল কোথাও কোনো গাড়ির দেখা মেলে কিনা, কিন্তু না, মিলল না। কিছুটা সময় পর মনের সামনে একটা বাইক এসে থামলো। হুট করে বাইকের সামনে আসায় চমকে উঠল মন। পরক্ষণে বাইক চালককে দেখে স্বাভাবিক হলো। মেঘরাজ বাইক এসে থাকা অবস্থায় বলল, উঠে আসো। ভাইয়া আপনি এখানে কি করছিলেন? তোমাদের বাড়ি যাচ্ছি, তুমি যাবে? যেতে চাইলে আসো। মন কিছু একটা ভেবে বলল, না, আমি হেঁটে যেতে পারবো। বাহ, পায়ের জোর আছে বলতে হবে। আধা কিলোমিটারের পথ হেঁটে যাবে, বেশ উন্নতি হয়েছে বলতে হয়। হ্যাঁ আপনি যান, নাটক বাদ দাও। এখানে তোমার প্রেমিক আসেনি, ভাই এসেছে, ভাইয়ের বাইকে ওঠাই যায়। মন তাও দাঁড়িয়ে রয়েছে। মেঘরাজ বলল, তোমার কি মনে হয় আমি সব ভুলে গিয়ে তোমার সাথে আবার রং ঢং করবো? একদমই না। এসব ভুল ভাবনা থেকে বেরিয়ে আসো। এখন আমি শুধু তোমার ভাই, বুঝলে? এই কথাটা মাথায় রেখো। আমি কখন বললাম আপনি আপনার ভাই না? এত বেশি বোঝেন কেন? আমি না বেশি বুঝি? তুমি তো ভাবছই আমার বাইকে গেলে তোমার হাতের ছোঁয়ায় আমার গায়ে লাগবে। আমি অন্য কিছু ভাবতে পারি, এসবের জন্যই তো উঠছো না। মন চমকালো। মনের কথা বুঝলো কিভাবে? এ কি মন পড়তে জানে নাকি? না, আমি মন বিশেষজ্ঞ নই, তবে কথায় বলে যার জোর যতটা। তাই বুঝে নিয়েছি তোমার ভাবনার দৌড় কোথায় গিয়ে থেমেছে। মোটেও না, আপনি ভুল ভাবছেন। ভুল আমি কখনোই ভাবি না, তবে একবার অজান্তে ভুল হয়ে গেছিল। আমি আশা রাখছি আর কখনো হবে না। মন অবাক হয়ে মেঘরাজের দিকে তাকালো। মেঘরাজ মুচকে হাসলো। মন আস্তে করে উঠে মেঘরাজের বাইকে বসলো। মেঘরাজ বাইক চালানো শুরু করলো। ভালোভাবে ধরে বসা, পরে গিয়ে কোমর গেলে শেষে আমারই দোষ হবে। মন কিছু বললো না। মন ধীরে ধীরে মেঘরাজের কাঁধে হাত রাখলো। মেঘরাজ আপন মনে বাইক চালাচ্ছে, মন পিছন দিয়ে বসে চোখ বন্ধ করে নিল। অতীত, গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, মন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখন হন্তদন্ত হয়ে মেঘরাজ মনের ঘরে ঢুকলো। মন বলল, এ কি ভাইয়া, তুমি ঘুমাওনি? না, চল আমার সাথে। মানে কোথায়? ফুচকা খেতে। কি, এত রাতে তোমার মাথা খারাপ হয়ে গেছে? একদমই না। আরে বাসার সবাই জানতে পারলে কি বলবে? তারা কিছুতেই রাজি হবে না এখন বাইরে যেতে। আরে তাদের জানাবো কেন, আমরা তো লুকিয়ে বের হবো। কি? হ্যাঁ চলো। না আমি যাব না, আমার ভয় করছে। তুই সেই ভীতুই রয়ে গেলি, ক্লাস 9-এ বুড়ি ভাব। দেখো, ক্লাস 1-এর বাচ্চা যেন। কি, আমি বুড়ি? তো কি বাচ্চা? আমি তোমার সাথে যাব না। তুমি আমাকে বুড়ি বলে অপমান করেছো, আমি কিছুতেই তোমার সাথে যাব না। আরে একটু তো বুড়িই বলেছি, তাতে কি হয়েছে? আচ্ছা সরি, আর বলবে না, এবার চলো। আচ্ছা মাফ করলাম, তাও আমার বাইরে যেতে ভয় করছে, এভাবে লুকিয়ে যাওয়াটা ঠিক হবে না।
দূর বোকা, লুকিয়ে যাওয়ার তো মজা। চল আজ আমার সাথে, দেখবি লুকিয়ে লুকিয়ে যেতে কত মজা। মনে হালকা ভয় থাকে এই ধরা পড়ে যায়, আর বুকে অধম ইচ্ছা যে বাইরে যেতেই হবে আমাকে, দেখবো সেই এক অনুভূতি। চল। মন বাধা দিতে চাইল, মেঘ শুনল না, মনকে নিয়ে লুকিয়ে বাইরে চলে গেল। মন মেঘের সাথে পাশাপাশি হাঁটছিল। মন বলল, আমরা কি শুধু হাঁটবো? না, তোকে শুধু হাঁটতে কে দিবে? আকাশের দিকে তাকা। কেন? তাকা না। মন তাকালো। কি দেখছিস? আকাশ, তার মাঝে ঝলঝল করছে কতগুলো তারা, সুন্দর দৃশ্য। তার চেয়ে সুন্দর দৃশ্য আছে আকাশে, ভালো করে দেখ। আর কি? হাজার তারার মাঝে এক চাঁদ, যার নিজস্ব কোনো আলো নেই, তবু দেখ তারাগুলোর পাশে কত সুন্দর করে জেগে আছে। মনে হচ্ছে চাঁদের আলোয় পুরো আকাশ আলোকিত হয়েছে। এইমাত্র না বললে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, তবে তার আলোতে আকাশ কিভাবে ঝলমল করে? ওই যে উজ্জ্বল তারা, তারা বোধহয় চাঁদকে আলো দিয়ে আলোকিত করেছে। চাঁদটাকে দেখতে সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর, ঠিক যেমন তুই। মন বিস্ময় নিয়ে মেঘরাজের দিকে তাকালো। মানে এই নিরিবিলি রাতে চাঁদ আমার চন্দ্র? মন মুচকি এসে মেঘরাজের দিকে তাকালো। মেঘরাজ বলল, এখন কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, ওই চাঁদের তো আলো নেই, তাহলে কি আমারও নেই? তা জানি না, তবে ওই তারাগুলোর মতো তোকে আলো দিয়ে একজন জাগিয়ে রেখেছে। কে? তুমি? অবশ্যই আমি। মন কিছু বলল না। সদ্য কিশোরী রূপে রূপান্তরিত হওয়া নারী হিসেবে মনের হৃদয় ভালোবাসা নামক শব্দটা বেশ গোছালো। সে জানে ভালোবাসার মানে, তার অনুভূতি সম্পর্কে। আর এটাও বোঝে মেঘরাজ তার প্রতি দুর্বল, একটু না অনেকটা, সেই ছোট থেকে। তাই তোর নিজ বাড়ি ছেড়ে বেশিরভাগ সময় ফুপুর বাড়িতে কাটায় মেঘরাজ। মন যে দুর্বল নয় তা নয়, তবে মন বারবার মনে করছে এটা ঠিক নয়। তারা তো সম্পর্কে ভাই বোন, সমাজের চোখে তাদের কৈশোরের এই অনুভূতি কেমন নাম পাবে? তারপর মেঘরাজ মনকে ফুচকা খাওয়ালো। তারপর কত রাত্রি এভাবে লুকিয়ে রাত্রি বিলাস করে কাটালো তাদের, এটা একমাত্র তারাই জানে। কত রাতে আকাশের সাক্ষী তাদের অনুভূতি, তবে অনুভূতি প্রকাশ করা আর হলো না। বর্তমানে ওই কোথায় হারিয়েছ? মেঘের কথায় হুঁশ ফিরল মনের। মন বলল, হ্যাঁ, বাসায় এসে গেছি, যাও ভিতরে যাও। তুমি যাবে না? না, ইচ্ছে করছে না বাসায় যাব। কিছুক্ষণ আগে বললে আমাদের বাসায় থাকবে। একটু আগেই যে মায়ের সাথে কথা বললাম, তখন কোথায় ছিলে? কি এত ভাবছিলে? না মানে কিছু না, বুঝেছি, নিশ্চয়ই বেঈমানটার কথা ভাবছিলি। মন বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ করলো না। মেঘরাজ বলল, আমাকে ভালোবাসলি নিয়ে? কেন মন? আমাকে ভালোবাসলে কি ক্ষতি হতো? সেই তো, যাকে ভালোবাসলি সে তো তোকে ধোকা দিয়ে গেল, আমি অন্তত ধোকা দিতাম না। মেঘ মুনের উত্তরের অপেক্ষা তার দিকে চেয়ে রইল, কিন্তু মুন সে তো নিরুত্তর, চুপ করে রইল। মেঘ বিরক্ত হয়ে চলে গেল। মন বাসার ভিতরে ঢুকলো। রুমঝুম বাসার দিকে ফিরছিল, পথে নীলাশার সাথে দেখা হয়ে গেল। রুমঝুম নীলাশাকে দেখতে পেয়ে বলল, এই পিচ্ছি এদিকে আয়। নীলাশা বলল, রুমঝুম আপু, তোমাকে না বলছে আমাকে পিচ্ছি ডাকবে না? তোমাকেও না বলছি, আমি এটাই ডাকবো। তোমাকে নিয়ে আর পারি না। যাই হোক, বাসায় ফিরছিস? হ্যাঁ। এত তাড়াতাড়ি? সবে তো দুপুর 12টা বাজে, এত তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেল? না, স্কুল ফাঁকি দিয়ে এসেছি। না। নীলাশার কথা শুনে রুমঝুম খুব গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকালো। নীলাশা কিছু একটা ভাবলো, তারপর বললো, আচ্ছা আপু, তোমাকে একটা সত্যি কথা বলবো? হ্যাঁ। আমি না, স্কুলে পালিয়ে এসেছি। এখন বাসায় গেলে মা খুব বকবে, তাই বলছিলাম। রুমঝুম নীলাশাকে থামিয়ে দিয়ে বলল, আমার বাসায় গিয়ে কাটাতে চাস তো, তাই তো? হ্যাঁ। এভাবে রোজ স্কুল ফাঁকি দিস কেন? রোজ কই, মাঝে মাঝে দেই। মাঝে মাঝে বা ফাঁকি দিস কেন? আরো একটা সত্যি বলবো? কি? স্কুল ভালো লাগে না, তাই তো? হ্যাঁ। এই কথাটা তুমি আগে আরো অনেকবার বলেছো, তোমার মনে আছে তবে? হ্যাঁ, মনে আছে। তাহলে সবসময় জিজ্ঞাসা করো কেন ফাঁকি দেই কেন? কারণ পড়ালেখাটা করার ভালো লাগে না, তবুও সবাইকে পড়তে হয়। পড়ালেখা না করলে উপরে কিভাবে উঠবি? নাকি পড়ালেখা বাদ দিয়ে বিয়ে করার ইচ্ছা? আমি একটা বাচ্চা মেয়ে, তুমি আমাকে এসব কি বলছো? বাচ্চা হয়ে আমার মতো বড় মেয়ের সাথে বন্ধুত্ব করলি কেন? সে তো তোমায় ভালো লেগে গেছিল, তাই। তাই? আচ্ছা, তোর আমাকে এত ভালো লাগলো কেন? আমি সবসময় চুপচাপ একা একা থাকি বলে কেউ আমাকে পছন্দ করে না, তা তুই করলি কেন? তুমি চুপচাপ কই থাকো? আমি তো দেখি তুমি খুব বকবক করো। সে তো তোর সাথে, তুই আমার সাথে সেরকম সম্পর্ক তৈরি করে নিয়েছিস, তাই এটাই কারণ। অন্যরা তোমার সাথে আগ বাড়িয়ে কথা বলে না, তাই তুমি বলো না। নয়তো তুমি চুপচাপ থাকার মেয়ে নাও। না রে, তেমন না। আসলে আমিও একসময় সবার সাথে কথা বলতাম। ছোটবেলা বাবা মা কর্মস্থল ব্যস্ত থাকায় আমাকে ঘরবন্দি করে রেখে গিয়ে আশেপাশে ঘরে গিয়ে সবার সাথে কথা বলা হয়নি। তারপর যখন বাবা মা বন্দি করে রাখতো না, তখন আর যাওয়ার ইচ্ছে হয়নি, কারণ অভ্যাস হয়ে গেছিল। তুমি খুব কষ্টে বড় হয়েছে ছোটবেলা থেকে, তাই না? না তো, তোর এমন মনে হলো কেন? তুমি মিথ্যে বলছো।
আমার বন্ধু পিঙ্কি আছে না, ওর বাবা মা কাজে নিয়ে ব্যস্ত থাকে, তাই ওর সবসময় মন খারাপ, ওর খুব কষ্ট হয়। তাই আমি বুঝি তুমিও খুব কষ্টে ছিলে। তুই তো ভালোই বড় হয়েছিস। তুমি আমাকে যতটা বাচ্চা মনে করো আমি ততটা নেই। কথা বলতে বলতে বাসার সামনে এসে গেছি। তোর বাবা মা দেখার আগে আমাদের ফ্লোরে চল। নীলেশার সাথে রুমঝুমের বেশ আগের থেকে আলাপ। নীলেশা আগ বাড়িয়ে রুমঝুমের সাথে গল্প করা শুরু করেছিল। এক পর্যায়ে রুমঝুমের গল্প করার সাথী হয়ে ওঠে নীলেশা। নীলেশা মাঝে মাঝে স্কুল পালিয়ে দিয়ে রুমঝুমদের বাসায় একটা কাটিয়ে দিত। রুমঝুম তাতে বাধা নিত না, কারণ তার বেশ লাগতো। নীলেশার সাথে গল্প করে তার দিনটা বেশ ভালো কাটতো। নীলেশাকে নিয়ে রুমঝুমের ঘরে প্রবেশ করতে তার মা বলল, তুই এই বাচ্চা মেয়েটাকে নিয়ে এসেছিস কেন? তুই তো কারোর সাথে তেমন মেলামেশা করিস না, কেউ তোর সাথে থাকুক তা পছন্দ করিস না, তবে একে নিয়ে আসলি কেন? আমার সব পছন্দ অপছন্দ তুমি বুঝি জানো? বাসায় তো রইলে সবে কয়েকদিন, এর মাঝে সব জেনে বসে আছো। রুমঝুম নীলাশাকে বলল, আমার ঘরে আয় পিচ্ছি। নীলাশা রুমঝুমের সাথে তার ঘরে গেল। রুমঝুমের মা শিরিন বেগম হতভম্ব হয়ে গেল। মেয়েটাকে কোনো বিষয়ে পাত্তাই দেয় না। ব্যাপারটা তাকে বেশ পোড়ায়। এর কারণ সে জানে, তার চাকরি আর সন্তান দুটোর মধ্যে সমতা মেনটেন করতে পারেনি সে। বলা চলে কখনো চায়নি। তার মাঝে তখন বাচ্চা অতিরিক্ত ঝামেলা মনে হতো। অতীত শিরিন বেগম কর্মস্থলে কাজ করেছিল, তখন তার এক কলিগ মেয়েকে খাওয়াচ্ছিল। বাবু একটু আছে, খাও, এভাবে না খেয়ে থাকলে হয়? শিরিন বেগম বললেন, অফিসের টাইমে বাচ্চাকে খাওয়াচ্ছ, এই জন্যে আপনার কাজ শেষ হয় না। রোজ ওকে নিয়ে আসার কি প্রয়োজন? দেখুন, আমি ওকে পারমিশন নিয়ে এসেছি। তাছাড়া আমার কাজ অফিস টাইমের মধ্যে শেষ না হলে আমি ওভারটাইম করি। কাজ শেষ করে তবেই বাড়ি যাই। তাই আমি কোনো সময় আমার বাচ্চাকে খাওয়াই, সেটা দেখার বিষয় আপনার নয়। আমি ওভাবে বলতে চাইনি, রোজ রোজ ওকে নিয়ে আসেন, আপনার কাজের সময়ও দেখি বিরক্ত করে, কখনো কখনো কাজগুলো নষ্ট করে আপনাকে বসে বসে পুনরায় করতে হয়। তাই বলেছিলাম, রোজ রোজ ওকে নিয়ে আসার কি প্রয়োজন আছে? কয়েকদিন পর ওকে স্কুলে ভর্তি করাবো, তখন আর আসবো না। এই এখন সাথে করে নিয়ে আসি, এই কটা দিন ওকে রেখে আমি চাই না ওর মনের উপর কোনো প্রভাব পড়ুক, কিংবা ওর মনে হোক ওর মা কাজ করতে গিয়ে ওকে প্রায়োরিটি দিচ্ছে না। স্কুল ভর্তি করালে সে এমনটা মনে হবে না, সেটা তো নয়, কারণ সে সময়েও তো আপনার সাথে থাকবে না। তখন আমি ওভারটাইম করব, আপনি কি সেটা ভাবছেন? একদমই না। তখন আমি 5টার মধ্যে কাজ শেষ করে চলে যাব। স্কুল ছুটির কয়েক ঘন্টা তো সেটা ম্যানেজ করা যাবে। আর বাসায় গিয়ে যতটা টাইম আমি অফিসে বেশি সময় দিতাম, ততটা সময় আমি ওকে দিব। তারপর বাকি কাজ যেটা এখন করি। আপনার এই বিষয়টা আমার পছন্দ না, যাই হোক, আপনি বলার কি? সময় হলে আপনিও বুঝবেন আমার এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ বর্তমানে। সেই এখন বুঝেন কতটা গুরুত্বপূর্ণ। তার মেয়ে তার কাছ থেকে কতটা দূরে চলে গেছে। মন কাজ শেষে বাসায় এলে বাইরে থেকে তালা মারা, মনের কাছে চাবি থাকায় সেটা দিয়ে ঘরে প্রবেশ করে মন তার মাকে ফোন দেওয়ার কথা ভাবলো। এর মাঝে তার মা ফোন দিল। হ্যাঁ মা, কোথায় তোমরা? মনের মা বলল, তোর মামার বাসায়, আমরা রাতের মধ্যে ফিরে আসবো, চিন্তা করিস না। নীলেশা মায়ের থেকে ফোনটা নিয়ে এলো। হ্যাঁ আপু। হ্যাঁ বল বনু। জানো আপু, আমরা আজ মামার বাড়িতে কেন এসেছি? কেন? মেঘ ভাইয়া হবু বউকে দেখতে আজ আমরা সবাই দেখতে গিয়েছিলাম। জানো আপু, খুব সুন্দর দেখতে মেয়ে। বাসার গিয়ে তোমাকে খবরটা দিতাম, মা ফোন করায় এখনই দিয়ে দিলাম। মুনের মা নীলাশার থেকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে কেটে দিল। তোকে বেশি বুঝতে বলেছে না? তোকে মুনকে জানাতে বলছি আমি, তুই ফোন কেড়ে নিয়ে জানালি কেন? এত অগ্রিম ওস্তাদি কেন তোর? মাকে এভাবে রেগে যেতে বেশ ঘাবড়ে গেল নীলাশা। ভয়ে ভয়ে বলল, তুমি হঠাৎ এভাবে রেগে গেলে কেন মা? মুনের মা নিজেকে স্বাভাবিক করে শান্ত গলায় বলল, বাসায় গিয়ে আপুকে মেঘরাজের বউ কিংবা ওর বিয়ে নিয়ে কিছুই বলবে না, আমার কথাটা মাথায় রেখো। আপুকে বললে কি হবে? আপু কষ্ট পাক, এটা চাও না তো? তাহলে শুনে রাখো, তুমি এসব বললে তোমার আপু খুব কষ্ট পাবে। তাই তুমি তাকে এসব নিয়ে কিছু বলবে না, মনে থাকবে? নীলাশা কিছু বুঝলো না, তবে মা যখন বলছে আপু কষ্ট পাবে, তখন পাবে। তাই নীলাশা মাথা নেড়ে বোঝালো সে বুঝতে পেরেছে। মন বিছানায় শুয়ে আছে, সে ঠিকই শুনেছে মেঘরাজের জন্য মেয়ে দেখতে গিয়েছে তারা। মনের ভিতরে কেমন অনুভূতি হচ্ছে সে বুঝতে পারছে না। তার হঠাৎ এত কষ্ট হচ্ছে কেন? এটা তো হওয়ার কথা ছিল না। এখানে তার কষ্ট পাওয়ার তো কোনো কারণ নেই। মনের মন হঠাৎ বলে উঠল, তবে কি কিশোরী বয়সে আবেগকে ভুলতে পারেনি? সে সেই আবেগ আজও পড়ে আছে। পরক্ষণে বলে উঠল, না, এটা তো ঠিক নয়। সে সময় সেটা সম্ভব ছিল না, সেটা এখন তো কোনো মতেই সম্ভব না। নীলাশারা বাসায় চলে এলো। মেঘ বাসায় এসে তাদের পেল না।
মেঘ বাসায় আসতে আসতে তার মা বলল, মেঘ তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ মা বলো। এই ছবিটা দেখ তো। মেঘের মা ফোন থেকে ছবি বের করে দিল। মেঘ সেটা দেখলো। এই মেয়ের ছবি দেখে আমি কি করব? কি করবে মানে? এই মেয়েকে আজ আমরা দেখতে এসেছি। তোমরা দেখে এসেছো তো কি হয়েছে? আরে তুই আসল ব্যাপারটা বুঝতে পারছি না। আমি এই মেয়েটাকে তোর জন্য তোকে এসেছি। মেঘ চমকালো। কোনো মতে নিজেকে সামলে বলল, আমাকে না জিজ্ঞেস করে তোমরা এত দূর এগিয়ে গেছো কেন? তোর মেয়েটাকে ভালো লাগেনি? এখানে ভালো লাগা না লাগার কথা না। আমি এই মুহূর্তে বিয়ে করব না। মানে? করবি না মানে? কি? বয়স তো হয়েছে দেখছি, এখন বিয়ে না করলে কবে করবি? জানি না, তবে আমি এখন বিয়ে করব না। কেন? কি সমস্যা তোর? সমস্যা আছে? কিশোর বয়সের আবেগ থেকে বের হতে পারিনি। মেঘরাজ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মেঘের মা সেখানে ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। তিনি বুঝতে পারলেন না মেঘ এইমাত্র কি বলে গেল। মেঘ ঘরের মধ্যে গিয়ে বিছানায় বসে পড়ল, নিজের চোখ বন্ধ করে নিল। সেখানে মনকে নিয়ে রাতে শহরে ঘুরে বেড়ানোর সুন্দর দৃশ্যগুলো ভেটে উঠেছে। পরক্ষণে মনে হলো মেঘের গালে জোরে কেউ থাপ্পড় মারল। চোখ খুলে ফেলল। মেঘ বলে উঠল, ভালোবাসা তো। মুনের মা কয়েকবার মুনের করে কড়া নাড়ল। মুন দরজা খুলেনি। মুন ঘুমিয়েছে ভেবে তিনি চলে গেল। মিন বিছানায় শুয়েছিল, শব্দ করার মতো জোর মুখে নেই, তাই মায়ের ডাকে জবাব দিল না। আর ভিতরে কি হয়েছে একমাত্র সেই জানে। বয়সের দিক দিয়ে পরিপক্কতা পেয়েছে মুন, কিন্তু আজও কেন জানি না বেশ আবেগী হয়ে উঠছে। কিছু সময় মনে হয় ভুল করেছে। এই বয়সে এসে আবেগের কান্না করাটা বড্ড বেমানান লাগে। পরক্ষণে মন বলেছে, আবেগের কি কোনো বয়স? মনের স্মৃতি পাতায় ডুব দিল অতীত। মেঘরাজের সাথে মেলামেশাটা বেশি হয়ে যাচ্ছে। মনে মনে মন দেওয়া নেওয়া হয়ে গেছে, শুধু দুজনে মুখে প্রকাশ করা বাকি ছিল। মেঘরাজ মনের কথা আনানোর প্রস্তুত নিচ্ছিল। মেঘের জীবনে তার অনাকাঙ্ক্ষিত কথাটি প্রকাশ করার সময় আসার পূর্বে একদিন মেঘের মা মুনের মাকে ফোন দিল। মুনের মা বললে, হ্যাঁ ভাবি বলেন। আমি আজ তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। হ্যাঁ বলো। তুমি আমার একমাত্র ননদ হওয়া, তোমার সাথে আমার সম্পর্ক বেশ ভালোই। আমার স্বামীর কথা না হয় বাদ দিলাম, তার কাছে তুমি আর তার পৃথিবীর মতো। দেখো আমি সরাসরি বলছি, আমি চাই না আমাদের সম্পর্ক নষ্ট হোক। মানে? কেন এমন কথা বলছো ভাবি? সরাসরি বলছি, এই বয়সটা আবেগের। মানে মেঘ এবং মুনির বয়সের কথা বলছি। এই বয়সে ওদের মতো মেলামেশা আমার চোখে ভালো ঠেকছে না। তাছাড়া মেঘের রোজ রোজ তোমাদের বাসায় থাকাও আমার ভালো কাছে গরমিল লাগছে। দেখো এখন ওরা অনেক ছোট, ওরা বুঝছে না, তবে আমরা বুঝেছি। ওদের এখন পড়ালেখার বয়স। তাছাড়া আমার কাছে ভাই বোনের মাঝে অন্য কোনো সম্পর্ক বেশ খারাপ লাগে। আমার কাছে ভাই তো ভাই, সে মামাতো হোক কিংবা নিজের, একই কথা। এই সম্পর্কের অন্য দিক মন নেই তা আমি পছন্দ করি না। তোমাকে আর খোলসা করে বলতে হবে না নিশ্চয়। ওরা যে একে অপরকে ভাই বোনের সম্পর্কের মধ্যে নেয় তা কিন্তু আমি বেশ টের পাচ্ছি। আজ আমি পাচ্ছি, কাল প্রতিবেশীরা পাবে, তারপর সবাই কথা শোনাবে। আমি এসব নিতে পারবো না। সবচেয়ে বড় কথা, মেঘ আমার একমাত্র সন্তান। তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আশা আছে। এখানে আমাকে কি করতে হবে বলছো ভাবি? মনকে বোঝাও মেঘের সাথে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থাকতে। আচ্ছা ভাবি, আমি বুঝতে পেরেছি, আমি মনকে বোঝাবো। আমি আশা রাখি তুমিও পারবে। তোমাকে বললে সমাধান পাবো, তাই কিন্তু তোমাকে বলা। বুঝেছি ভাবি। মনে আমার মনকে আলাদা করে ডাকে। মন বলল, মা কেন ডেকেছিলে? মেঘ তোর কি হয়? মানে এটা কেমন প্রশ্ন? আমি যা জিজ্ঞাসা করছি সেটাও বলবো। আমার ছেলে অর্থাৎ মামাতো ভাই। হ্যাঁ ভাই, সম্পর্ক তার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় কি? মানে দেখ, কাজিনদের এত মেলামেশা পাড়া প্রতিবেশী ভালো চোখে দেখে না। তোর আর মেঘের বিষয় নিয়ে কথা হোক তা আমি চাই না। মা তুমি এভাবে বলছো কেন? আমরা তো ছোট থেকে এভাবে বড় হয়েছি। ছোট থেকে বড় হয়েছিস, কিন্তু এখন তুই ছোট নস। আর মেয়েদের ছোটবেলা আর বড়বেলা এক নয়। আচ্ছা মা, তুমি কি বলতে চাইছো বলো তো? এটা তুই মেঘের সাথে মেলামেশা বন্ধ করে দে। এটা সম্ভব নয় মা। কেন সম্ভব নয়? সমস্যা কোথায়? তোমার থেকে কখনো কিছু লুকাইনি। আজ সত্যিটা বলছি, আমার মেঘ ভাইকে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। মনের মা কিছু সময় চুপ করে রইল, তারপর বলল, মেঘের মা তোকে কোনোদিন মেঘের পাশে মেনে নিবে না। কারণ ভাবির কাছে ভাই বোন মানে ভাই বোন, এখানে কোনো বৈষম্য নেই। আমি তোকে এইটুকুই বলবো, বাকিটা তোর সিদ্ধান্ত। মন হতভম্ব হয়ে গেল, তারপর বলল, কাজিনদের মধ্যে তো সম্পর্ক হয়। হুম, এটা অবৈধ না, তবে অনেকে এসব মানে না। এই বয়সে এরকম হতেই পারে, তাই আমি তোকে দোষ দিব না। তবে তুই নিশ্চয় আমার আর ভাবির সম্পর্ক নষ্ট হোক তুই চাবি না। সেই সাথে মেঘের সাথে তার পরিবারের সম্পর্ক কোনো সমস্যা হোক এসব না চাইলে বলবো, সময় থাকতে মনকে বোঝা। এখন সময় আছে, মামি কোনোভাবেই মানবে না।
সে আমাকে পরিষ্কার জানিয়েছে। মুন কিছু বলল না, চুপ করে রইল। মুনির মা তাকে জড়িয়ে ধরল। তিনি বললেন, আমার এই মুহূর্তে তোকে কি বলা উচিত আমি সত্যি জানি না। শুধু বলবো আবেগ বয়স ভুল করে ফেলেছিস। এটা ভেবে এখন নিজেকে ওসব মোহ থেকে বের কর। মুন তখন কিছু বলল না। সেদিন রাতে মেঘরাজ আসলো মুনকে রাতের আকাশ দেখাতে নিয়ে যেতে, তবে মুন গেল না। কি হলো, যাবি না কেন চন্দ্র? এসব ঠিক নয়। এত রাতে একজন ছেলের সাথে আমার যাওয়া ঠিক না। মানে এসব কি বলছিস তুই? আমি একজন মেয়ে ভাইয়া, তাই আমার জন্য এটা ক্ষতিকর? মানে আমি তোর জন্য ক্ষতিকর এটাই বলতে চাইছিস? না, তবে কেউ ভেবে নিলে আমাকে খারাপ ভাবে। তুমি তো ছেলে, তোমাকে কিছু বলবে না, কিন্তু আমাকে এসব ফালতু কথা আজ তোকে কে বলছে? দেখো, আমি কোনো ফালতু কথা বলছি না, যা বলছি সত্যি বলছি। দেখো, সম্পর্কে আমরা ভাই বোন, ভাই বোন একসাথে যেতেই পারে, তবে রাতের বেলা এভাবে যাওয়াটা ঠিক নয়। যতই হোক ভাই বোন। বারবার ভাই বোন বলছিস কেন? আমরা কাজিন, একেবারে তোর মায়ের পেটের ভাই না, যে বারবার ভাই বোন করছিস। আর ফালতু বক বক না করে চল। আমি যাব না, তুই আমার সাথে এত মেলামেশা করবি না, এসব ঠিক নয়। কি তখন থেকে এসব বলছিস? এসব ঠিক না বলে যাচ্ছিস। ঠিক নয় কেন? আমরা ছোট থেকে এভাবে বড় হয়েছি, তাহলে এখন ঠিক নয় কেন? তুমি এসব বুঝবে না, কারণ তুমি মেয়ে নাও। সমাজে আমাকে ভালো চোখে দেখবে না, কারণ একটা মেয়ে একটা ছেলের সাথে এভাবে মেলামেশা শোভা পায় না। শোভা পায় কি পায় না সেটা তো সমাজ ঠিক করবে। যেখানে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের নয় বলো, তোমার সমস্যা নেই, তবে আমার সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা থাকবে কেন তোর? তুই মেয়ে, আমি ছেলে বলে? আমরা ছেলে মেয়ে বলেই তো আমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে, নয় থেকে উঠতো। ওই সম্পর্কের মানে? মানে আর কি? ভালোবাসা। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস? মানে আমি তোমাকে ভালোবাসি এটা তোমাকে কে বলেছে? সব যদি বলেই দিতে হয়, তবে চোখ আছে কেন? চোখ তো আছে দেখার জন্য আর মস্তিষ্ক বোঝার জন্য। এসব কি আজগুবি কথা বলছো তুমি? আমরা ভাই বোন, সেখানে তুমি কিসের উল্টোপাল্টা কথা ভাবছো? ভাই বোন হিসাবে ভালোবাসা যায়, তবে তুমি যেভাবে বললে তাতে প্রেমিক হিসেবে তোমাকে ভালোবাসি। মেঘ চমকালো। মানে তুই প্রেমিক হিসেবে আমাকে ভালোবাসিস না? ভুল কথা। আমি না, তুই বলছিস। দেখ, অনুভূতি সবসময় মুখে বলতে হয় না, বুঝে নেওয়া হয়। তোর আমার প্রতি অনুভূতি আছে, এটা আমি বুঝতে পারি। আর আমারও আছে, এটা তুইও বুঝতে পারিস। আর বুঝতে না পারলে জেনে নি, আমি তোকে ভালোবাসি। আমি অনেক ভালোবাসি। আমার তোর প্রতি অনেক গভীরতা আছে। ঠিক এই কারণে আমি যেতে চাইছি না। তুমি ভাই বোনের সম্পর্কটাকে নষ্ট করতে চাইছো। অন্যভাবে কল্পনা করো, তুমি আমাদের কাজেই সম্পর্ককে অপমান করছো। এই চন্দ্র, পাগলের মতো কি বলছিস? আমি তোকে ভালোবাসি, এটা আমাদের কাজিন সম্পর্কের অপমান? কিভাবে বলতে পারলি তুই? তুই কখনো শুনিসনি কাজিনদের বিয়ে হয়? মেঘ নুনকে জড়িয়ে ধরে। পাগলের মতো কি সব বলছিস? আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই যে অপমান বা অসম্মান হবে সম্পর্কের। ভালোবাসা খারাপ সম্পর্ক নয়, খুব সুন্দর। মন মেঘকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছড়ায়, তারপর সজোরে একটা থাপ্পড় মারে। তুমি আমাকে জড়িয়ে ধরে সাহস পাও? এই মাঝরাতে আমার ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে কলঙ্কিত করতে চাও? আমার প্রেমিকের কাছে আমাকে ছোট করতে চাও? মেঘের মাথা ঘুরতে শুরু করে। মেঘ আমতা আমতা বলে, প্রেমিক? তোর প্রেমিক? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। সে আমাকে তোমার সাথে মেলামেশা করতে বারণ করেছে। আমাদের মেলামেশা তার পছন্দ না। সে যদি জানে আমি তোমার সাথে রাতে ঘুরতে বেরোই, তাহলে সে আমাকে ছেড়ে দিবে। মেঘ হতভম্ব হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তাও বলল, কোথায়? তোকে তো কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করতে দেখিনি। তবে তোর আসল প্রেমিক আসলো কোত্থেকে? এখন এসবের কৈফিয়ত দিতে হবে তোমাকে? দেখো, আমি তোমাকে আমার ভাইয়া ছাড়া কিছুই মনে করি আর করবো না। দেখো, তুমি দয়া করে আমাকে বিরক্ত করো না। তোমার জন্য আমি ওর সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। মেঘ চলে যাওয়ার জন্য পিছু ঘুরে দরজার কাছে গিয়ে মনের দিকে পুনরায় তাকায়, তারপর বলে, ভালো থাকিস। তোর ভালোবাসার সাথে হয়তো তার প্রতি তোর প্রেমকে আমি আমার জন্য ভেবেছিলাম। তার কথা শুনে তার মুখশ্রী জুড়ে ফুটে ওঠে লজ্জাকে। আমি আমার জন্য ভেবেছিলাম। আপন মানে তার কথা ভেবে হেসে ওঠার আমি আমার জন্য ভেবেছিলাম। আমি ভুল করেছিলাম, তার মাসুল আমিই দিব। মেঘ চলে যাওয়ার পূর্বে বলে, তোর এই থাপ্পড়ের কথা আমার সবসময় মনে থাকবে। মেঘ চলে যায়, মন সেখানে দাঁড়িয়ে পড়ে। আবেগ জাগিয়ে দেওয়ার মানুষকে আবেগে কষ্ট দিয়েছে সে আজ। তা যে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তার তো কোনো করার নেই। মনও কেঁদে দেয়। যেই যাওয়ার পর মেঘ বেশ কিছুদিনের মধ্যে মুনদের বাসায় আসেনি। পরে একদিন খবর আসে মেঘ বিদেশে চলে গেছে। যাওয়ার আগে দিন ফুবুর সাথে দেখা করতে এসে সেদিন মুন দরজার আড়ালে লুকিয়েছিল, তবে মেঘ একবারের জন্য ঘরের ভিতরে তাকায়নি। বর্তমানে মুন পুরোনো কথা ভেবে কান্না করে দিল। অন্যদিকে মেঘ পুরোনো কথা ভাবছিল। মুনের সাথে স্কুলের মাঠে আড্ডা দেওয়া, মুনের ঘুরতে যাওয়া, সবকিছু খুব মিস করে সে। মুন বিছানা থেকে উঠে বসলো। আলমারি থেকে এক মট
চুড়ি বের করে দেখতে লাগলো। সবুজ রেশমি চুড়ি মেঘের দেওয়া। অতীত। মেঘ এবং মুন মেলায় গেল, বাসায় না জানিয়ে স্কুল ফাঁকি দিয়ে। মুনের অবশ্য ভয় করছিল, তবে মেঘ থাকার সে ভয় পাত্তা দিল না। মেলায় দুজনে ঘুরতে গিয়েছিল, হঠাৎ চুড়ির দোকানে দেখে মেঘ দাঁড়িয়ে গেল। এক মুঠ সবুজ রেশমি চুড়ি তুলে নিল, তারপর মুনের বাম হাত ধরে পরিয়ে দিল, নিজ হাতে পরিয়ে দিল। আপন মনে বলল, বাহ, বেশ লাগছে তো। মুন নিজের হাতের দিকে তাকিয়ে বললে, হ্যাঁ বেশ সুন্দর, নিয়ে নে, এটা মেলায় দেওয়া আমার প্রথম উপহার হিসাবে সবসময় যত্ন করে রেখে দিস চন্দ্র। মুন মুচকে হাসলো। মেঘ বেশ খুঁটিয়ে খুঁটিয়ে মুনের হাতে চুড়িগুলো লক্ষ্য করছিল বর্তমান। মুন চুড়িগুলোর দিকে তাকিয়ে বলল, চুড়িগুলো বেশ যত্নেই আছে। মেঘ তার মায়ের ঘরে এসে কিছুক্ষণ পূর্বে মেঘের মা তাকে ডেকেছে, তাই সে আসলো। হ্যাঁ মা, বলো কেন ডেকেছিল? মেঘের মা বলল, তোকে ডাকতে কারণ লাগবে। না মানে? থাকতো, আমতা আমতা করতে হবে না, বস বলছি। হ্যাঁ বলো। মেঘ মায়ের পাশে বসলো। মেঘের মা বলল, তুই কি বিয়ে করবি না বলে ঠিক করছিস? ইচ্ছে নেই মানে? লোক কি বলবে? বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, আর তুই বিয়ে করতে চাস না কেন? কেন আমাকে পরিষ্কার করে কারণটা বল। তুমি কি আমার বিয়ে নিয়ে কথা বলতে আমাকে ডেকেছো? তাহলে আমি যাচ্ছি, এসব নিয়ে কথা বলার ইচ্ছে আমার নেই। তোর কোনো পছন্দ আছে? থাকলে বল আমাকে। বিদেশে গিয়ে কাউকে ভালো লেগেছে বলতে পারছিস? কোন চাপ নেই, নির্দ্বিধায় বলতে পারিস, আমরা মেনে নিব। তাই আমি যাকে চাইবো তাকে আমার করে দিবে মা? হ্যাঁ নিশ্চয়, তুই আমার একমাত্র ছেলে। তাছাড়া বর্তমান অধিকাংশ সম্পর্ক করে বিয়ে করেছে, সেখানে আমরা মানবো না কেন? তাহলে তোমার ননদের মেয়েকে আমার করে দাও। মেঘের মা চমকে উঠলো, বিস্ময় নিয়ে বলল, মানে? আমি মুনকে বিয়ে করতে চাই, পারলে তার সাথে আমার বিয়ে ঠিক করলো। মেঘের মা কঠিন গলায় বলল, অসম্ভব। কেন অসম্ভব? ও তোর বোন, সেটা ভেবেই আমি এসব মানতাম না, আর আজ তো কলঙ্কিত, এখন মানার তো কোনো প্রশ্নই আসে না। মেঘ চমকে উঠলো, কলঙ্কিত মানে? তুমি কি এসব বলছো? তুই বিদেশে ছিলি তাই জানিস না? তোর কি মনে হয় বড় মেয়ের খুদ না থাকলে কেউ ছোট মেয়ের বিয়ে দেয়? মনের কি খুদ আছে? ওকে তুমি কলঙ্কিত কেন বললে মা? কারণ ও কলঙ্কিত, তাই আমি কখনোই ওর সাথে তোর বিয়ের কথা কল্পনা করতে পারি না। মেঘ থমকে গেল। মেঘের মা এক নাগারে বলে যাচ্ছে, আমি তোর জন্য যে মেয়ে ঠিক করেছি তার সাথেই তোর বিয়ে হবে। তোর বাবা আসুক, কাজ সেরে তারপর সব ঠিক করবো আমি। মেঘের মা মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। নীলাশার মন খারাপ করে বাসার বাইরে বসেছিল। রুমঝুম তাদের ফ্ল্যাটে যাওয়ার সময় নীলাশাকে বাইরে দেখে কাছে আসলো। কিরে, বাসার বাইরে বসে আছিস কেন? আমি আর বাসায় যাব না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। আজকে রাতটা থাকতে দাও, কাল চলে যাব। তাই? তা কোথায় যাবি? আর কেন যাবি? আর কেউ আমাকে ভালোবাসে না, আমি থাকবো না এই বাসায়, চলে যাবো যেদিকে দু চোখ দেয়। তা কি হয়েছে সেটা তো বলবি। জানো কি হয়েছে? সামান্য একটা গ্লাস হাত থেকে পড়ে যাওয়ায় মা আমাকে বকলো, খুব বকেছে। আমার থেকে তার গ্লাসটার মূল্য তার কাছে বেশি হয়ে গেল, এই জন্য মন খারাপ, তাই রাগ করে বাইরে দাঁড়িয়ে আছিস? আচ্ছা চল। কোথায়? চল বাইরে গিয়ে আইসক্রিম খেয়ে আসি, আর তোর সাথে গল্প করে। আইসক্রিম খাওয়াবে? তাহলে চলো, আমারও খুব খেতে ইচ্ছা করে। আচ্ছা চলো। সন্ধ্যা পেরিয়ে রাত 10টা, ঘড়ির কাঁটা। নীলাশা বলে, এত রাতে বের হবো আপু? সমস্যা কি, আমি আছি না। আমি পাশে থাকতে তোর ভয় কিসের? না আপু, তোমার সাথে যেতে ভয় কিসের? হ্যাঁ সেটাই, চল তুই আমি তোকে আমার ভরসায় নিয়ে যাচ্ছি, তোর কিছু হবে না, জানি তো। রুমঝুম আপু আমার কিছু হতে দিবে না। রুমঝুম হাসলো। তারপর রুমঝুম নীলাশাকে নিয়ে বের হলো। যেতে যেতে রুমঝুম বলল, সংসার জীবন এত সহজ নয়, তুই পিচ্ছি তাই বুঝবি না। তাও তোকে বলছি, সংসার জীবন একজন বউয়ের কাছে তার ছেলে মেয়ে স্বামী তারাই শুধু তার সংসারের অংশ নয়। থালা বাসন থেকে শুরু করে ঘর দেওয়া ঝাড়ু অবধি প্রিয় হয়ে ওঠে, সেগুলো তার সংসারের এক একটা অংশ। তার এই সব কিছু নিয়েই তার গোছানো সংসার, সেগুলো নষ্ট হলে তার খুব কষ্ট হয়। আর মানুষ কষ্ট পেলে কি করে? সে তার কষ্টের কারণ তাকে খুব বকাবকি করে। তো তুই তোর মায়ের কষ্টের কারণ হয়েছিস। গ্লাস ভাঙায় মা কষ্ট পেয়েছে, হ্যাঁ পেয়েছে। তো সে তোকে বকে কি খুব ভুল করছে? না, আমি মাকে কষ্ট দিয়েছি তাই মার আগে বকেছে, এখানে ভুল তো আমারই। ভুল করলে কি করতে হয়? ভুল শুধরে নিতে হয়। তো তোর এখন কি করণীয়? মায়ের কাছে ক্ষমা চাও। আচ্ছা আইসক্রিম খেয়ে মায়ের কাছে ঝটপট চলে যাবি, ঠিক আছে? রুমঝুম নীলাশাকে নিয়ে অনেকটা দূরে চলে আসলো। তাদের বাসা থেকে দোকানটা মোটামুটি পর্যায়ে দূরে আছে। দোকানের একটু আগে একটা রুমের মতো ঘর আছে, সেখানে কিছু ছেলে আড্ডা দিচ্ছিল। যাওয়ার পথে রুমঝুম নীলাশার দিকে ছেলেগুলো তাকিয়েছিল। রুমঝুম সেসব পাত্তা না দিয়ে চলে গেল। নীলাশার মা নীলাশাকে খুঁজে না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়লো। আশেপাশে সবাই জিজ্ঞাসা করছে তাদের বাসায় নীলাশা আছে কিনা। নীলাশার মা ভেবেছিল রাগ করে বাইরে কিছুক্ষণ বসে থাকবে, তারপর চলে আসবে। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পর নীলাশা না ফেরায় সে বাইরে আসলো। নীলাশাকে পেল না। মুন বাসায় এসেছে বেশ কিছুক্ষণ আগে, ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিল।
মায়ের কান্নাকাটির শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল। সে উঠে মায়ের কাছে আসলো। যখন শুনলো নীলাশা রাগ করে চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না, তখন মন বেশ চিন্তিত হয়ে পড়ল। নীলাশা রুমঝুম আইসক্রিম খেয়ে বাসায় ফিরছিল। ফেরার পথে ছেলেগুলো রুমঝুম এবং নীলাশাকে আটকালো। রুমঝুম করলো, কি ব্যাপার, আপনারা পথ আটকালেন কেন? নীলাশা আর রুমঝুম কিছু বোঝার আগে ছেলেগুলো তাদের টেনে রুমটার ভিতরে নিয়ে গেল। নীলাশা ভয়ে কান্না করে দিল। রুমঝুম ও বেশ ভয় পেল। তারা দুজন মেয়ে, এখানে 4জন ছেলে রয়েছে, তাদের সাথে কিভাবে পেরে উঠবে? ভয় পেয়ে নীলাশা বাঁচাও বাঁচাও করে চিৎকার করলো। একটা ছেলে গিয়ে নীলাশার মুখ চেপে ধরলো। দুজন আগের থেকে রঞ্জনকে ধরে রেখেছিল। ছেলেদের মধ্যে থেকে একজন বলল, দেখ চাচাবি না, আমরা জাস্ট কিছু সময় তোদের সাথে কাটাবো, তারপর ছেড়ে দেবো, তবে চেঁচালে মেরে ফেলবো। রঞ্জন ভয় পেয়ে দিক শূন্য হয়ে গেল। নীলাশার দিকে তাকিয়ে মনে মনে বলল, পিচ্চিটাকে এখানে নিয়ে এসেছি, ওর কিছু হলে তার দায়ভার আমার। ওর সুন্দর জীবনটা নষ্ট করার দায়ভার নিয়ে আমাকে সারা জীবন কাটাতে হবে। শেষে ওর পরিণতি হবে মনের মতো, আর তার জন্য আমি দায়ী থাকবো। পরক্ষণে বলে উঠলো, না, আমাকে কিছু একটা করতে হবে। নীলাশা আমার ভরসায় এসেছে, ওর ভরসার মান রাখতে হবে। রঞ্জন আশেপাশে তাকিয়ে দেখলো সামনে একটা ইটের অংশ পড়ে আছে। সামনের ছেলেটাকে কোনো মতে ধাক্কা দিয়ে ইটের অংশটা তুলে নিয়ে নীলাশাকে ধরে রাখা ছেলেটার মাথায় মারলো। নীলাশা ছাড়া পেয়ে গেল। রঞ্জন বলে, পিছিয়ে দৌড়ে পালা। নীলাশা কিছু না বুঝে দৌড়ে পালিয়ে গেল। নীলাশা ধরতে অন্য ছেলে যেতে নিল, রঞ্জন তাকে ইট দিয়ে আঘাত করলো। পিছন থেকে অন্য এক ছেলে রঞ্জনকে ধরে নেয়, তবে নীলাশা তার আগেই বের হয়ে গেছে। রঞ্জুম ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। সে জানে এই জীবন দুর্যোগে নেমে এসছে। উপরে তখন অন্ধকার আচ্ছন্ন, চাঁদের দেখা নেই। এ তো অমাবস্যার ডাক। হ্যাঁ, অমাবস্যার ডাক। এই অন্ধকার রাতের ছায়ায় হারিয়ে যাচ্ছে রঞ্জুম। থেমে গেল তার জীবন। নীলাশা অনেকটা পথ যেতে মুন আর তার মায়ের সাথে দেখা হলো। মুন আর তার মা কয়েকজনের সাথে নিয়ে তাকে খুঁজতে আসছিলেন। নীলাশা গিয়ে মুনকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, রঞ্জুম রাফিককে বাঁচাও।